ওই শুভদৃষ্টিটাকে বর্বরে দেখা হয় না, একদম শুভদৃষ্টির সময় দেখা হয় ছাদনাতলায়। এখানে সেরকম নয়, এখানে কোণে যখন আর কি প্রস্তুত হচ্ছে, মানে বর এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই যে মাংসর সাথে এখানে গরম পাথরও দিদা হচ্ছে রান্না করার জন্য। ও আমি কৌশিক, তো ওরই যে কাজিনের বিয়ে, কৌশিক ওর কাজিনের বিয়ে, সেই কাজিনের বিয়েতে ও আমাদেরকে ইনভাইট করেছে, তো সেখানে আমরা এসেছি। এরা হচ্ছে নোম্যাডিক ফ্যামিলি যাদের আজকে বিয়ে রয়েছে। ভাবছি মঙ্গোলিয়াতে কি একটা বিয়ে করে নেবো নাকি। আজকে 6ই জুলাই 2026, স্থানীয় সময় ভোর 4:17 আর ভারতের সময় হচ্ছে রাত 1:47, 1:45। আপনারা ভাবতেই পারেন আজকে যে কৌশিক, অনেক আশা নিয়ে তোমার ভিডিওটা অন করেছি ট্র্যাভেল ব্লগ দেখবো বলে, মঙ্গোলিয়ার পার্ট 3 দেখবো বলে, বাট তুমি এই ভোরবেলায় বেরিয়ে কোথায় যাচ্ছ আমাদেরকে নিয়ে? বিয়ে বাড়ি। আনফর্চুনেটলি আজকে ট্র্যাভেল ব্লগের মধ্যে একটা বিয়ে বাড়ির ব্লগও অ্যাড হবে। মানে এটা আমি করতে চাইনি, বাট এটা আমাদের ডেস্টিনেশনে আটকে হয়ে গেছে। তার জন্যই আজকে রাত্রি না ঘুমিয়ে এই ভোরবেলায় বেরিয়ে পড়া। চলার পথে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে তেল ভরার জন্য, অনেক দূরের রাস্তা, তেল ফেল পড়তে হবে। তাই এখানে পেট্রোলের লিটার হচ্ছে 2540 তুগরিক। তুগরিক হচ্ছে মঙ্গোলিয়ার কারেন্সি, ওটাকে ভারতীয় কারেন্সিতে ভাগ করলে 37 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 68 টাকা 64 পয়সা। মানে এখানে পেট্রোল হচ্ছে 69 টাকা লিটার আমাদের ভারতীয় মুদ্রা অনুযায়ী। এখানে পেট্রোলের দাম কম হওয়াটা স্বাভাবিক, কারণ এখানে তো মানুষজন সেরকম নেই। যা মানুষজন হয়েছে 17 লক্ষ, যেগুলো আর কি শহরে রয়েছে, উলানবাটারে রয়েছে, আর বাকি 17 লক্ষ তো ঘোড়ার পিঠেই যাতায়াত করে। আমাদের যাত্রাপথের পাশে পাশে মানে আমার ডান দিকে রেল ট্র্যাক রয়েছে, সেখান দিয়ে মাঝে মধ্যে মালগাড়ি যাচ্ছে। আমি মঙ্গোলিয়া এসে ট্রেন দেখতে পাইনি, কিন্তু মালগাড়ি প্রচুর দেখেছি। তার কারণ হচ্ছে মঙ্গোলিয়া এমন একটা দেশ যার একদিকে রয়েছে রাশিয়া, একদিকে রয়েছে চায়না। এবার এই রাশিয়া এবং চায়নার মধ্যে চলে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এবং সেটা মঙ্গোলিয়ার ওপর দিয়ে। এই রাশিয়া থেকে চায়নার পথে প্রচুর পরিমাণে রাসায়নিক তেল, খনিজ পণ্য, কাঠ, এইসবগুলো আর কি চায়নায় এক্সপোর্ট হয়, চায়নায় চায়। আবার চায়না থেকে নানা রকম গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স জিনিসপত্র, অনেক কিছু আবার রাশিয়াতে যায়। মানে চায়না রাশিয়ার মধ্যে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো। আর মঙ্গোলিয়া হচ্ছে তার মিডল পয়েন্ট, মানে এটাকে বলা যেতে পারে ট্রানজিট পয়েন্ট। তো এই জন্য কিন্তু এখানে প্রচুর মালগাড়ি দেখা যাচ্ছে, প্রচুর মালগাড়ি যাচ্ছে। আর আরও একটা কারণ আছে, আমি বলেছিলাম আগের পর্বে, যে মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর খনিজ পাওয়া যায়, এখানে কিন্তু প্রচুর খনি রয়েছে। তো সেই খনিজ জিনিসপত্র সেগুলো কিন্তু কখনো রাশিয়া, কখনো বা চায়নাতে ট্রান্সফার হয়। মানে খুবই ব্যস্ত একটা রেলপথ। এর পরে যখন আমরা এই ট্রান্স মঙ্গোলিয়ান রেলওয়ে ধরে, মানে এই রেলপথটা হচ্ছে ট্রান্স মঙ্গোলিয়ান রেলওয়ে, একটা ঐতিহ্যবাহী রেলপথ, অনেক পুরনো। যখন আমরা যাব হচ্ছে এই মঙ্গোলিয়া থেকে বেইজিং, তখন দেখাবো এই ট্রেন জার্নি, আর সেই সাথে কত মালগাড়ির সাথে আমাদের দেখা হবে। ট্রিপটাতে আমার প্রথমে প্ল্যান ছিল যে আমি যাবো হচ্ছে রাশিয়া, রাশিয়া থেকে ট্রেন ধরে আসবো হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া থেকে যাবো হচ্ছে বেজিং, মানে ট্রান্স সাইবেরিয়ান আর ট্রান্স মঙ্গোলিয়ান দুটো রেলপথই কভার করব। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন রাশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির জন্য ওখানে ট্রেনের টিকিট সবসময় দেখা যাচ্ছে আনঅ্যাভেলেবেল, ফ্লাইট ভাড়াও চরমে। এবার ট্রেনের টিকিট কাটলাম, ট্রেন যদি না চলে, কোনো সমস্যা হয়, তখন আমি পুরোপুরি ফেঁসে যাব। তার জন্য রিস্ক নিলাম না। ঠিক আছে, এবার ট্রান্স মঙ্গোলিয়ান হোক, পরের বার সময় সুযোগ বুঝে যখন সব কিছু ভালো হয়ে যাবে তখন হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কী আছে, আরে পৃথিবী তো আমার, কী করে পাই এত মনের জোর? কারণ দর্শকরা আছে আমার সাথে, এটাই সব থেকে বড়ো সাপোর্ট। বাট কী করেননি এখনও? ঠিক, ভিডিওতে লাইক আর কমেন্টস। কেমন লাগছে আপনাদের মঙ্গোলিয়া সিরিজ? আর এরপরে যে ট্রান্স মঙ্গোলিয়ান রেলপথের ভিডিও আসবে, তার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টস করে জানাবেন। ট্রান্স সাইবেরিয়ান রেলপথে জার্নি করার কথা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম যখন ভাঙল, তখন আমাদের গাড়ি ছুটে চলেছে মঙ্গোলিয়া স্টেপ অঞ্চল ধরে গোবি মরুভূমির দিকে। এদিকে ফোনের নেটওয়ার্ক নেই, তাই বর্তমানে কোথায় রয়েছি, কত কিলোমিটার এলাম, তার কোনো হিসেব রাখার চেষ্টা করিনি। শরীর বলছে এখনও অনেক ঘুম বাকি। মানে চোখে এতটাই ঘুম যে ক্যামেরা ধরার ক্ষমতা নেই। যাই হোক, ঘুম থেকে ওঠার পর একটুখানি ঘুমোলাম, আশেপাশের দৃশ্য পুরোপুরি বদলে গিয়েছে। কোথায় উলানবাটার, কোথায় শহর, এখন আলাদা কিছু গল্প। হঠাৎ করেই মনে পড়ল আমার তো বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় বিয়ে বাড়ি, কোথায় বা লোকজন। পিচ রাস্তা ছেড়ে তখন গাড়ি ছুটে চলেছে ধুধু প্রান্তর ধরে। জনমানব তো ছেড়েই দিলাম, আশেপাশে কোনো বাড়িঘর, এমনকি একটা গাছেরও দেখা নেই। দেখা যাক এই পথ কোথায় গিয়ে শেষ হয়, আর কি অভিজ্ঞতা পথে শেষে আমাদের অপেক্ষায়।
বেশ খানিকটা পথ চলে যেখানে এসে গাড়ি আমাদের থামলো, গাড়ি থেকে নামার পর বিয়েবাড়ি সম্পর্কে আমার ধারণা পুরোপুরি পাল্টে গেল। জনমানবহীন দিগন্ত বিস্তৃত মঙ্গোলিয়া স্টেপ অঞ্চল। গবাদি পশু চড়ে বেড়াচ্ছে যত্রতত্র। অদূরে দেখা যাচ্ছে ছোট বড় অনুচ্চ মালভূমি। আকাশে ধাবমান মেঘের ছায়া পড়েছে তারই দু একটাতে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে খুব সরু একটা নদী। না আছে ইলেকট্রিক, না মোবাইলের নেটওয়ার্ক, দোকানপাট কিংবা শপিং কমপ্লেক্স। এরই মাঝে এক জায়গাতে কয়েকটা তাঁবু খাটিয়ে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। মিডিয়ার নজর এড়িয়ে কোনো সেলিব্রিটির ডেস্টিনেশন ওয়েডিং নয়। শুনলাম এটাই নাকি মঙ্গোলিয়া যাযাবরদের দৈনন্দিন জীবনের বিবাহ নামক একটি অনুষ্ঠান, ঠিক আমাদেরই মতো। সময় সকাল 9:11। এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে জায়গায় কোনো রকম কোনো টেলিকমের কোনো সার্ভিস নেই। ফোন টোটালি নেটওয়ার্কের বাইরে। আকাশের চাঁদ, অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে। আকাশ এখানে এত পরিষ্কার, দূর দূর পর্যন্ত কোথাও কিছু নেই। কিন্তু এরই মাঝখানে এরা হচ্ছে নোম্যাডিক ফ্যামিলি, যাদের আজকে বিয়ে রয়েছে। এখানে একটা টেন্ট খাটানো রয়েছে যেখানে সবাই এসে বসছে। এখানে খাওয়া দাওয়ার টুকটাক আইটেম আছে। বুড়ো বয়স্ক বাচ্চা সবাই আছে। মঙ্গোলিয়ার যে 35 লক্ষ জনসংখ্যা, তার মধ্যে 17 লক্ষ কিন্তু হচ্ছে নোম্যাডিক, এবং এরা কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা। এদের ভালো রকম পয়সা কড়ি আছে, কিন্তু এদের লাইফস্টাইলটা কীরকম, তারা কিন্তু এরকম জায়গাতেই থাকে। তাদের যে মেইন জীবিকা পশুপালন, সেটাকে সুষ্ঠুভাবে করার জন্য। অন্যান্য গেস্টদের মতোই আমাকেও অভ্যর্থনা করে নিয়ে যাওয়া হলো যাযাবরদের গির হাউসের ভেতরে। যেটুকু বুঝলাম, একদিকে ছেলের বাড়ির লোকজন, অন্যদিকে রয়েছে মেয়ের বাড়ির লোকজন। কাউকে প্রশ্ন করেও খুব একটা লাভ হতো না, কারণ এরা কেউ ইংরেজি বোঝে না বা বলতে পারে না। কাজে যা যা হচ্ছে সব কিছুই দেখে গেলাম বা করে গেলাম। এখানে সবাইকে চা দেওয়া হচ্ছে, কাপে নয়, এরকম সব সিলভারের যে বাটি, তাতে করে সবাইকে চা দেওয়া হচ্ছে যারা এখানে গেস্ট রয়েছে। এখানে খুব বেশি জোরে চিৎকার করছি না সবার মাঝখানে, ঠিক আছে? জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি একটু নার্ভাস ফিল করছি। এই হচ্ছে এখানকার সেই সুতেই চায়ের কথা বলছিলাম, এই দিয়েছে সুতেই চায়। যেহেতু আমরা যে বাড়িতে সেটা তো মেয়ে পক্ষ, তো এই বাড়ির সবাই এখন আর কি খাবার দাবার সব কিছু সবাইকে সার্ভ করছে এক জায়গায় বসে। এই হচ্ছে হ্যাম্প। যে কোনো জিনিস নেওয়ার সময় এখানে যখন কেউ কিছু দিচ্ছে, খাবার দাবার কোনো জিনিস, সেটা সবসময় হচ্ছে দু হাতে নিতে হয়। মানে দু হাতে নেওয়া মানে হচ্ছে এদের যে দিচ্ছে আপনাকে, মানে উল্টো দিকে যে মানুষটা, তার প্রতি সম্মান জানানো। তো এই হচ্ছে সেই মঙ্গোলিয়ার বিখ্যাত পানীয়, যার নাম হচ্ছে আইরাগ। ওই ঘোড়ার দুধকে ওই ফেনিয়ে এক ধরনের অ্যালকোহল তৈরি করা হয়। এটা ঠান্ডা, তো এই আইরাগটা কিন্তু এরা সবাই আর কি পান করে। এহেন পানীয় পান করার কোনো ইচ্ছে মন থেকে তো ছিল না, কিন্তু জনসমক্ষে এটা ফিরিয়ে দেওয়া মানে উল্টো দিকের ব্যক্তিকে অসম্মান করা হয়। তাই বাধ্য হয়ে পান করতে হলো। হঠাৎ করে খালি পেটে দই মুখে দিলে এরকম হয়, সেরকম বলছে যে আপনার জন্য বানিয়েছে, একটু মানে একটা সিপ নিন আর কি। আর নিলাম, ঠিক আছে। এই ধরনের বিয়েতে কোনো প্রথাগত পুরোহিত নয়, বরং পরিবারের বয়োজ্যেষ্ঠ বা কোনো মধ্যস্থতাকারী কনের বাবার কাছে যান। মঙ্গোলীয় সংস্কৃতিতে 3 সংখ্যাকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। তাই কনের বাবাকে একবার বা দুবারের পরিবর্তে পরপর 3 বার জিজ্ঞাসা করা হয় তিনি তার মেয়েকে পাত্রের পরিবারের হাতে সঁপে দিতে প্রস্তুত কিনা। কনের বাবা যখন পরম শ্রদ্ধায় 3 বারই হ্যাঁ বলেন, তখন পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে একটি বিশেষ ধ্বনিতে, খুরাই খুরাই। যাযাবরদের বিশ্বাস, এই চিৎকারের মাধ্যমে তারা প্রকৃতি এবং ঈশ্বরের শুভ শক্তিকে এই নতুন দম্পতির জীবনে আমন্ত্রণ জানান। ব্যাস। 3 বার বলে দিল হ্যাঁ, তার মানে মেয়ে পক্ষ এই বিয়েতে সম্মতি দিল। বিয়ে যখন অ্যাকসেপ্ট হলো, তারপরে মুখ মিষ্টি করবে, তো ওদের সামনে এই খাবারগুলো সব দিয়ে দিল। হ্যাঁ, এবার সবাই মুখ মিষ্টি করছে। স্যুপ, এটাও মাংসের আইটেম, মাংস দিয়ে তৈরি হয়েছে। এখানে সব কিছুর মধ্যে মাংস আছে। এগুলো সব মাংসের চর্বি, এগুলো এখানে মেশাচ্ছে। যেমন আমরা ঘুগনিতে চর্বি মেশাই, তেমনি মাংসের সব চর্বি এখানে মেশাচ্ছে। মিশিয়ে তারপরে আর কি সবাইকে দেওয়া হচ্ছে।
এরা জল কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং এখানে সেগুলো আর কি ব্যবহার করে এদের কাজে। ওই যে বড় বড় ড্রাম রয়েছে, ওই ড্রামের মধ্যে জল আসে। আর এখানে খাবার দাবার করার জন্য এমনিতে এরা সব কাঠের জালে রান্না করে। এখানে সমস্ত এই যে ইয়েগুলো রয়েছে, চিমনিগুলো, ভেতরে সব কাঠের জালে আর কি রান্নাবান্না হয়। বাট উৎসব অনুষ্ঠানে এখানে এরকম গ্যাস ইউজ করা হয়। এই হচ্ছে সেই গ্যাস, এগুলো আর কি ইউজ করা হয়। এই বাসনপত্র হয়তো সব ভাড়া টাড়া করেছে, ওই দূরে আর কি ছোটো জেনারেটর চলছে। আর এই যে গির হাউস, তো এই গির হাউসের যে ইলেকট্রিক সোর্স সেটা হচ্ছে সোলার। এখানে সব জায়গায় সোলার লাগানো আছে। এই সোলার থেকে কিন্তু এখানে যে ইলেকট্রিক পাওয়ার সেটা জেনারেট হয়। দূর দূর পর্যন্ত কোথাও কোনো বড় গাছ নেই, তার জন্য কিন্তু নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে না, কাউ কিন্তু অক্সিজেন কেনার দরকার পড়ছে না। যেটা লাদাখে হয়, লাদাখের ভূপ্রকৃতি এখানকার ভূপ্রকৃতি অনেকটাই এক, কিন্তু এখানে গাছ না থাকা সত্ত্বেও লাদাখে যেমন হাই অল্টিটিউডের জন্য শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, এখানে সেটা হয় না। আর এখানকার যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো ঘাসের পাহাড়। এমন কোনো পাহাড় আমি দেখিনি যে পাহাড়টা হয়তো খুবই রুক্ষ বা যে পাহাড়ে মানে অনেক উঁচু তা নয়, সব হচ্ছে মালভূমি টাইপের পাহাড়। আর সেই পাহাড় পুরো সবুজে সবুজ। বিবাহ অনুষ্ঠান চলাকালীন এখানে গান বাজনারও আয়োজন করা হয়, যেখানে খালি গলায় একজন গান করে আর আরেকজন মরিন খুন নামক বাদ্যযন্ত্র দিয়ে গানের সুর দেয়। এইটা হচ্ছে এক ধরনের স্যুপ, এটাকে বলা হচ্ছে গুরিল তাই। এখানে যে মাংসটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ঘোড়ার মাংস। আর আমার পছন্দের খাবার আমি সামনে নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে ফ্রুটস, সঙ্গে নানা রকম ড্রিঙ্কস রয়েছে। গতকাল খেয়েছিলাম খুসুর, মঙ্গোলিয়ার একটা বিখ্যাত ট্র্যাডিশনাল খাবার। এই হচ্ছে খুসুর। এই হচ্ছে চিকেন স্যালাড, চিকেন স্যালাড। আর এইদিকে একটা স্যালাড রয়েছে, এই স্যালাডটার একটা নাম আছে, মঙ্গোলিয়ান নাম। এটা হচ্ছে নিসলেল, এটা হচ্ছে নিসলেল স্যালাড। এই স্যালাডের যে আইটেমগুলো এরা খায় এটা কিন্তু এসে রাশিয়া থেকে। কী কী রয়েছে এর মধ্যে? এর মধ্যে রয়েছে সেদ্ধ আলু, গাজর, ডিম, শশা কুচি, মটরশুঁটি আর ছোটো ছোটো মাংসের টুকরো। আর এই হচ্ছে ডাম্পলিং বা মঙ্গোলিয়ার ভাষায় যেটাকে বলা হচ্ছে বুজ, স্টিম ডাম্পলিং। এদিকে সব চকলেট রয়েছে, যেমন খুশি খাও। মানে এগুলো হচ্ছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। লোকে তো আনলিমিটেড খাওয়া দাওয়া খাচ্ছে, কারণ মঙ্গোলিয়ার মানুষ খুব খেতে খুব ভালোবাসে এবং এরা খায়ও। মানে এদের শরীরের যা পরিকাঠামো, এরা কিন্তু খাওয়া দাওয়া করে এবং সবাই হচ্ছে বেশ শক্তিশালী। এটাকে বলা হচ্ছে গ্রিটিং, মানে সবাইকে হচ্ছে ওয়েলকাম জানানো। আমরে এনো, ওরা উল্টে বলবে আমরে এনো, এটা মানে হচ্ছে ওয়েলকাম বা হ্যালো, বা আমরা যেমন বলি নমস্কার, তো ওরা বলা হচ্ছে আমরে এনো। এই হচ্ছে মেয়ে, মেয়ে মানে যার বিয়ে হচ্ছে, এই হচ্ছে কনে। তো তাকে এখন আর কি সাজানো হচ্ছে। এখানকার বিয়ের যে পোশাক, আমাদের যেমন মেয়েরা পরে হচ্ছে বেনারসি শাড়ি বা যে যেটা পরে আর কি বিয়ে করে, তো এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল পোশাক। তো এই পোশাকগুলো আর কি মেয়ে আর কি তৈরি হচ্ছে, হিজ গ্রুম রাইট। হ্যাঁ, এখানে শুভদৃষ্টির কোনো ব্যাপার নেই, এখানে শুভদৃষ্টি অল টাইম হয়ে গেল, ওর ড্রেস পরা হয়ে গেল। আর যে রয়েছে ব্রাইড, মানে যে যে বিয়ে করতে এসছে, ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যিনি বিয়ে করতে এসছেন। আমরা এনো ইনি বিয়ে করতে এসছেন। ওই শুভদৃষ্টিটাকে বর্বয়ে দেখা হয় না, একদম শুভদৃষ্টির সময় দেখা হয় ছাদনাতলায়। এখানে সেরকম নয়, এখানে কনে যখন আর কি প্রস্তুত হচ্ছে, মানে বর এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ভাবছি মঙ্গোলিয়াতে কি একটা বিয়ে করে নেবো নাকি। এই হচ্ছে মালতা, তো মালতা মালতা যে ওর একটা বড় নাম আছে, তো ওকে শর্টকাটে বলা হচ্ছে ক ক। ও ক, আমি কৌশিক। তো ওরই যে কাজিনের বিয়ে, ক কৌশিক, ওর কাজিনের বিয়ে, সেই কাজিনের বিয়েতে ও আমাদেরকে ইনভাইট করেছে, তো সেখানে আমরা এসেছি। আজকে রাত্রে আমরা ওদের বাড়ি গিয়ে থাকবো, গির হাউসে। কি বুঝলো জানি না, বলে দিল ইয়া। ঠিক আছে, বাংলা সব জায়গায় চলবে, কোনো চাপ নেই। বাঙালি সব জায়গায়, যাহা মঙ্গলকোট তাহাই মঙ্গোলিয়া, অ্যান্ড সব জায়গাতেই ট্রাভেল উইথ কৌশিক। যারা ভিডিও দেখছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টস করে বলবেন কেমন লাগছে আপনাদের এই মঙ্গোলিয়ান ট্র্যাডিশনাল ম্যারেজ। সবার ক্ষেত্রে কিন্তু এই বিয়ের নিয়মটা এক নয়, বিভিন্ন নোম্যাডিকের কাছে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান রয়েছে। এটা একরকম আচার অনুষ্ঠান আমরা দেখছি, আবার অন্য একটা যখন গেলে কোথাও বিয়ে হবে, সেখানে একরকম আচার অনুষ্ঠান হবে, তো হচ্ছে ব্যাপার। আর এখানে ছেলের মা যে বিয়ে করতে এসছে, তার মা আর কি মেয়েকে, মানে যার বিয়ে হচ্ছে তাকে সাথে করে আর কি নিয়ে যাবে ওখানে রিং সেরিমনির জন্য। ওই মেয়েটি যখন সাজছিল, তার পাশে যে ছিল সেটা হচ্ছে ওর আর কি শাশুড়ি মা, সে আর কি নিয়ে যাবে। মানে আমি এখানকার মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাচ্ছি, আমার মেয়ের মতো, ব্যাপারটা এরকম।
сайн байцгаана уу ингээд бүгдээрээ Булган аймгийн Могод сумын Баянгол багийн Уртын гол гэдэг газар байна. За өнөөдөр бол энд ингээд бэр гуйх ёслол болж байгаа. За энэ хайрхан бол Уртын голын авзаг хайрхан байгаа. Авзаг хайрханд хүмүүс сүүдээжээ өргөөд сүүс зээнийхэн цацлагыг өргөөж маш их шүтдэг байгаа. За тэгээд энэ хайрханд бол мэдээж эрэгтэй хүмүүс дээр нь гараад эмэгтэй хүмүүс доороос нь одоо хүсэл одоо юу хүсэж ийн тэгээд тэрийг ингээд сүүд зээнийхэн цацлагыг өргөө доор нь хүлээгээ зогсдог байгаа. এই হচ্ছে ভেড়ার মাংস, ভেড়া। এরকম সব বড় বড় পিস, এইগুলোকে সব এখানে আর কি রান্না করা হবে। এই যে গরম পাথর, এখানে পাথরকে গরম করে এর মধ্যে দেওয়া হচ্ছে। এই যে মাংসর সাথে এখানে গরম পাথরও দেওয়া হচ্ছে রান্না করার জন্য, যাতে প্রত্যেকটা মাংস ইকুয়ালি মানে সমান সমান আর কি সেদ্ধ হয়। এবং মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই পাথর ওরা তুলে নিয়ে ওর যে পাথরের যে ভাবটা সেটা মানে দু হাত দিয়ে আর কি গ্রহণ করে ফিল করে, যাতে ওই এনার্জিটা এদের ভেতরে আসে। মাংসের পিস দেখেছেন কত বড় বড় পিস? না আমাদের ওখানে বিরিয়ানিতে যে মাংস দেয় তার 3 গুণ, বিশাল বিশাল মাংস। ওই যে আইরাগ, ওই বললাম না ঘোড়ার যে দুধ, ওই ঘোড়ার দুধকে গেঁজিয়ে আইরাগ তৈরি করে, এক ধরনের অ্যালকোহল। তো এই আইরাগ এখানে প্রস্তুত করা হয় এইভাবে, এর মধ্যে আইরাগ প্রস্তুত করা হয়। এটা ঝাঁঝালো জিনিস। আর এই যে চামড়াটায় রয়েছে না রাখা, এটা হচ্ছে গরুর চামড়া। এই গরুর চামড়ায় এই আইরাগটাকে আর কি রাখা রয়েছে। ঘোড়ার দুধ এরা দুয়ে সেগুলো দিয়ে ওই আইরাগ বানাচ্ছে। এখানে কিন্তু ছাগলের দুধ, ঘোড়ার দুধ, গরুর দুধ এগুলো মানে সব কিছু ব্যবহৃত হয়। এটা হচ্ছে মা ঘোড়া, এটা হচ্ছে বাচ্চা ঘোড়া। কি ফাস্ট ফাস্ট করছে। আর এখানে কিন্তু এই যে ঘোড়ার দুধ যে দুই ছেঁড়া, এটা কিন্তু ওদের ট্র্যাডিশনাল পোশাক পরে, যাতে ওই দুধ ছিটকে এসে জামা কাপড় নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা ঘোড়ার গায়ে এরকম একটা ত্রিশূলের মতো মার্ক করা রয়েছে, যেটা কোন নোম্যাডিক ফ্যামিলির ঘোড়া। শুধু ঘোড়া বলেই নয়, যত প্রাণী আছে সবার গায়ে এরকম মার্ক করা রয়েছে। প্রত্যেকটা মা ঘোড়ার সঙ্গে না ওদের বাচ্চা ঘোড়াটাও রয়েছে। যখন দুধ দোয়াচ্ছে তখন বাচ্চা ঘোড়াটাকে এরা ধরে রাখছে। ওই যে দুধ খাচ্ছে মায়ের বাচ্চা ঘোড়া। মঙ্গোলিয়ান মানুষও যেমন তেজিয়াল, ঘোড়াগুলোও তেজিয়াল। কিন্তু এই ঘোড়াগুলো কিন্তু বড় বড় ঘোড়া নয়, সব হচ্ছে মিডিয়াম সাইজের ঘোড়া। দেখুন প্রত্যেকটা ঘোড়ার কিন্তু সাইজ অলমোস্ট সেম। জিজ্ঞেস করলাম যে আপনাদের কটা ঘোড়ার আপনারা মালিক? বলছে ওই 700 মতো হবে, 700 মতো হবে। আর এখানে ঘোড়ার দামও অনেক। এটাও ডিপেন্ড করে দাম, মেল ঘোড়া না ফিমেল ঘোড়া। তাও মোটামুটি ধরে রাখুন 5 মিলিয়ন। 5 মিলিয়ন মানে 50 লাখ। 50 লাখ মিনিমাম 50 লাখ থেকে শুরু হয়। এটা হচ্ছে এই মঙ্গোলিয়ান তুগরিকে 50 লাখ থেকে শুরু হয় ঘোড়ার দাম। ঘোড়া এখানে এতটাই কস্টলি। আর যে মালিকের কাছে 700 ঘোড়া আছে সে কতটা বড়লোক হতে পারে। বাট তার জীবনযাত্রা দেখে, তার এই গেট হাউস দেখে মনে হবে হে যাযাবর, কিছুই পয়সা করি নেই। কিন্তু আলটিমেট এরাই হচ্ছে এক ধরনের কোটিপতি এখানে। বিয়ে নিয়ে যখন কথা হচ্ছে তাহলে একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে মঙ্গোলিয়ায় অ্যারেঞ্জ ম্যারেজ হয় না লাভ ম্যারেজ? তো বলছে মঙ্গোলিয়ার মানুষজন অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসই করে না। এখানে বিয়ে মানে হচ্ছে লাভ ম্যারেজ। যার বিয়ে হচ্ছে, যে বর, তার বয়স হচ্ছে 22 বছর, মাত্র 22 বছরে বিয়ে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 বছর। তবে এদের কিন্তু বিয়ের পরে ডিভোর্সও হয়। মানে ডিভোর্স জিনিসটা মঙ্গোলিয়াতে হয়। তার কারণ হচ্ছে এখানে পুরুষ এবং মহিলাকে সমান সমান হিসেবে ধরা হয়। আমি যদি মনে করি যে আমি আমার বউর সঙ্গে থাকবো না, বা বউ যদি মনে করে আমি আমার বউর সঙ্গে থাকবো না, সেটা এখানে করতে পারে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে চাইল্ড পলিসি। মঙ্গোলিয়ার পলিসি হচ্ছে, যেহেতু মঙ্গোলিয়ার জনসংখ্যা খুবই কম, মাত্র 35 লক্ষ, তো এখানে বাচ্চা যত খুশি না হতে পারে। এবং কোনো মহিলার যদি 4টে বাচ্চা হয়, 4টে সন্তান হয়, তাহলে তাকে বিশেষ সম্মান দেওয়া হয়, মানে তাকে বিশেষ অনার দেওয়া হয়। মানে অনার অফ মাদার এরকম একটা অনার আছে, সম্মান দেওয়া হয় যে তার 4টে বাচ্চা হয়েছে। এই জিনিসটা চায়নাতেও রয়েছে, যে প্রত্যেক বছর চায়নার পপুলেশন আস্তে আস্তে কমে আসছে। ওই জন্য চায়নাতেও এখন এই পলিসিটা নিয়েছে যে যদি কারো 3টে বাচ্চা হয়, 3 বাচ্চার মা হয়, সেই ফ্যামিলিকে আলাদা করে সরকার থেকে টাকা পয়সা দেওয়া হবে। এখানে নানা রকমের কাজ রয়েছে, পয়সাও রয়েছে, বাট লোক নাই। আর আমাদের ওখানে লোক রয়েছে, কাজ নাই। বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি।
এই নোম্যাডিক ফ্যামিলিরা সেরকম জায়গাতে তাদের টেন্ট ফেলে বা গেস্ট হাউস তৈরি করে যেখানে আশেপাশে জলের সোর্স রয়েছে। তো এই সামনে একটা নদী রয়েছে, এই নদীর জলই কিন্তু এরা খাওয়া মানে পানীয়র কাজে বা দৈনন্দিন কাজে ব্যবহার করে। তো এরকম জায়গাতে এরা থাকে। কিন্তু যখন শীতকাল পড়ে এখানে তো প্রচুর তুষারপাত হয়, টেম্পারেচার -40 হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন এরা জায়গা পরিবর্তন করে, তখন এরা চলে যায় হচ্ছে পাহাড়ের কাছে, এমন জায়গায় যায় যে জায়গাটা একটু উঁচু হবে, উঁচু জায়গায় ওরা গেস্ট হাউস তৈরি করে। আর সেই সাথে যেন ওই তুষার ঝড় না আসে, যেন ওটা বাধাপ্রাপ্ত হয় পাহাড়ে, যাতে ওদের ঘরবাড়ি সেফ থাকে। বাট সেই সময় 700-800 ঘোড়াকে আর কি মেনটেন করা বা সেগুলোকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সত্যি খুব ডিফিকাল্ট। এখানে বিয়েবাড়িতে গেস্ট বলতে মানে এদের নিকটাত্মীয় আর বোরের বাড়ির লোকজন। এখানে খুব বেশি হলে সব মিলিয়ে হয়তো 50 জন গেস্ট রয়েছে। আমাদের ওখানে যেমন কাপ সেট, ডিনার সেট এসব লোকে দিয়ে দেয় বিয়েবাড়িতে গিয়ে ঘড়ি ফড়ি, এখানে তা নয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ড্রিঙ্কস। ছেলের বাবা থেকে মেয়ের বাবা, ছেলের মা থেকে মেয়ের মা, সবাই এই জায়গায় বসেছে। মানে এটাই হচ্ছে এদের খাওয়া দাওয়া। যত রকম খাওয়া দাওয়া রয়েছে, যত রকম ড্রিঙ্কস রয়েছে, সবাই আর কি এখানে বসে খাওয়া দাওয়া করছে। সবার টেবিল দেখুন কত সুন্দর করে সাজানো, প্রত্যেকের টেবিলে নানা রকমের ড্রিঙ্কস রয়েছে। বাচ্চারা এখানে খাচ্ছে যে কোকো কোলা, এখানে সবাই চিকেনের আইটেম খাচ্ছে, নানা রকম আইটেম রয়েছে, যে যা পছন্দ। যার বিয়ে হচ্ছে এই হচ্ছে বর, সেও কিন্তু বর মানে ঘর ধরে এরকম কোনো ব্যাপার নয়, সে কিন্তু সবার সাথে আর কি বিন্দাস ঘুরছে, কথা বলছে, মজা করছে, শুধু পোশাকটার পরিবর্তন করে নিয়েছে। এই রকম রোদে যেখানে আমার স্কিন হয়ে গেল কালো, খানিকক্ষণ থেকে ট্যান পড়ে গেল, বাট এরা সবাই কত ফর্সা, সবাই ধপধপে সাদা। চায়না, কোরিয়া, এদিক থেকে মঙ্গোলিয়া, রাশিয়া, সবাই ফর্সা, সবাই ফর্সা, শুধু আমি কালো। যখন দর্শকরা কমেন্টস করে কিংবা লাইক দেয়, দেখতে লাগে ভালো। বিয়েবাড়ি এসে নানা রকম খাওয়া দাওয়া তো ছিলই, আর সেই সাথে যে বর সে আমাকে গিফট করলো একটা ভদকা লেখা আছে, ভদকার বোতল, আর সেই সাথে এটা এক ধরনের ওই চকলেট, ওই নারকেল টারকেল দিয়ে তৈরি হয়, এরকম গিফট করলো। এরা প্যাকেট সব মানে গিফটের আইটেম নিয়ে এসছে, খাবার দাবার নিয়ে এসছে, ড্রিঙ্কস নিয়ে এসছে। ইয়া সেলফি, এই যে দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে, ইউ সিং এ সং উইথ মি, দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে। এরা দুজনও এসছে, এরা বোধহয় বড় পক্ষ। তো বলছে যে আমাদেরও ছবি তোলো। এরা খুব ফ্রেন্ডলি। চায়না তো দেখেছিলাম মানুষজন খুব ফ্রেন্ডলি, ছবি টবি তোলে, হাই হ্যালো করে, আগে থেকে কথা বলতে আসে, এবং যখন বলি ইন্ডিয়ান তখন কিন্তু ওরা মানে ভালোভাবে কথা বলে। এরকম না যে ইন্ডিয়ানদের প্রতি বিদ্বেষ। মঙ্গোলিয়াতেও দেখলাম যে ইন্ডিয়ানদেরকে বেশ রেসপেক্ট করা, এখানে তো কত ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, আপনারা দেখেছেন আগের পর্বে। এবার আমাকে বলছে হর্স রাইড করতে, এটা নিয়ে আমি একটু টেনশানে আছি যে করতে পারবো কি না। ওরা আমাকে প্রস্তাব দিয়েছিল যে পছন্দ মতো ঘোড়া নিয়ে নিজের মতো এদিক ওদিকে ঘুরে আসুন। আমি সসম্মানে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছি, দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে, দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে। ওখানে এখন চলছে হচ্ছে সঙ্গীত রসম, মানে গান বাজনা চলছে ওখানে, সবাই খালি গলায় গান করছে, আর ওখানে ওই খাওয়া দাওয়া চলছে। মানে খাওয়াটাকে এরা বেশি এনজয় করে যেটুকু বুঝলাম। এখানে যে বাচ্চাগুলো রয়েছে ওরা ইংরাজি বোঝে, আমি এখানে মুড়ি খাচ্ছিলাম। লাইক ইট, লাইক ইট, ওরা সবাই মুড়ির ফ্যান হয়ে গেছে। হ্যালো, নমস্তে, নমস্তে, নমস্তে। সকালবেলায় একরকম পরিবেশ দেখেছিলাম, যখন সূর্য তার অবস্থান পাল্টালো তখন এই পরিবেশ পুরোপুরি পাল্টে পুরো উইন্ডোজ এক্সপি হয়ে গেল। উইন্ডোজ এক্সপির যে ওয়ালপেপারটা আমরা দেখেছি, যারা কম্পিউটার ইউজ করতাম উইন্ডোজ এক্সপি ওয়ালপেপার, ঠিক দেখুন সেরকম। সেই পাহাড়, সেই নীল আকাশ, সেই ছায়া, মেঘের ছায়াগুলো পড়েছে একদম সেম টু সেম। বিয়েবাড়ির পর্ব শেষ করে আবারও শুরু হলো পথ চলা। আজ যেখানে রাত্রিবাস হবে সেই যাযাবরদের গ্রাম কিংবা গির হাউস তখন অনেকটাই দূরে। আর এই দীর্ঘ পথের মাঝেই আমার অপেক্ষায় অনেক ছোট বড় অভিজ্ঞতা, এবারে সেগুলো শেয়ার করি। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম কান্ট্রি সাইডে। এখানে ছোট্ট একটা গ্রাম মতো রয়েছে, দূর থেকে মনে হচ্ছিল ছোট্ট, কিন্তু এই গ্রামে আসার পর দেখলাম এখানে ইলেকট্রিসিটিও আছে, ইন্টারনেট কানেকশনও আছে, একই সাথে পেট্রোল পাম্পও আছে। অনেকটা বড় জায়গা। এই পুরো মঙ্গোলিয়াতে 330টা বোধহয় উপজেলার বা সুম রয়েছে, 330 কি 333। তো তার মধ্যে এই জায়গাটা হচ্ছে একটা উপজেলা, যার নাম হচ্ছে মহৎসুম, রাইট মহৎসুম। তো নাম হচ্ছে মহৎসুম। তো এই মহৎসুম উপজেলাতে প্রচুর যেমন বাড়িঘর রয়েছে, দোকানপাট রয়েছে, ক্যাফে রয়েছে, আর সেই সাথে কিন্তু এখানে একটা নয় একাধিক হয়তো
এখানে ওই শপিং মার্ট রয়েছে, জুতো থেকে শুরু করে জামা কাপড় প্রায় সব কিছুই রয়েছে। আমরা সেই আইরাগ খাচ্ছিলাম, সেই আইরাগ রাখার বা দুধ রাখার যে ক্যান সেগুলো রয়েছে, ইলেকট্রিক কেটেল, সেই সঙ্গে ওই ইন্ডাকশান, যা যা দরকার হয় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে তাও কিন্তু এখানে রয়েছে। আমি এখান থেকে নিলাম মেনলি হচ্ছে জলের বোতল, জলই বেশি দরকার, জলটাই খেতে হবে। জল রয়েছে, ফল রয়েছে, এইরকম সব বাদাম রয়েছে, চকলেট, সবজি টবজি এসবই রয়েছে, আলু টালু পাওয়া যাবে হয়তো এখানে, ডিমও রয়েছে। এই গ্রামের আশেপাশে বেশ কয়েকটা পাহাড় আছে যাকে বলা হচ্ছে আগ্নেয় পর্বত বা ভলক্যানো মাউন্টেন। কখনো হয়তো এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, তার ফলে পাহাড় তৈরি হয়েছিল, আবার কবে হবে জানি না, আর হয়তো হবেও না। কিন্তু সে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে শুধু পাহাড়ই তৈরি হয়নি, কোথাও কোথাও তৈরি হয়েছে উষ্ণ প্রস্রবণ। অনেক জায়গাতেই আছে এটা, আমাদের ওখানে উষ্ণ প্রস্রবণ। তো আমাকে অফার করলো যে উষ্ণ প্রস্রবণে স্নান করবেন, সেটা শরীরের জন্য খুব ভালো। ব্যাক পেন ট্যাক পেন হলে, কোমর টোমর ব্যথা হলে বা যেখানে যেখানে ব্যথা হবে একদম সব ব্যথা নিরাময় হয়ে যাবে, মানে বাত বিদ্যুৎ জল যাকে বলে। কোথায় বহরমপুর আর কোথায় মঙ্গোলিয়ার কান্ট্রি সাইডে স্টেপ অঞ্চলে গরম জলে করতে যাচ্ছি স্নান। ঈশ্বর আমার জন্মলগ্নে কিছু লিখেছিল আলাদা করে, স্বাস্থ্য দপ্তরে কাজ করা কর্মী, রিপোর্ট রিপোর্ট রিপোর্ট। আজ পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। 13টা বছর অফিসকে দিয়েছি, 6টা বছর ব্লককে দিচ্ছি, জানি না এরপরে জীবন কোথায় নিয়ে যাবে। এই জলটা গরম, আর এখানে না প্রচুর কাদা রয়েছে, এখানেও কাদা রয়েছে, এই দিকটাতেও কাদা রয়েছে, আর কেমনই না একটা পচা গন্ধ বেরোচ্ছে। সেই ড্রেনের জল যেরকম হয় না, ড্রেনের জল, সেরকম মনে হচ্ছে ড্রেনের জল। বাট এই জলেই কিন্তু সবাই স্নান করছে, বলছে স্বাস্থ্যের জন্য নাকি জলটা খুব ভালো। এই যে গন্ধটা না, এটা অনেকটা সালফারের গন্ধ, কারণ এই জলে সালফার আছে, আর তার জন্যই কিন্তু জল এখানে ফুটছে, যেহেতু এখানে সালফার আছে। এখানে আবার টাইমও রয়েছে, টাইম ধরে স্নান করার জন্য। এখানে যারা স্নান করছে গায়ে কাদা মাথা মেখে নিয়ে এসে, কাদা মেখে তারপরে স্নান করছে। ছোটি গঙ্গা বলকে হামকো গন্দে নালে মে কুদা দিয়া, কাদা টাদা মেখে সবাই আর কি জলে স্নান করছে এখানকার লোকজন। চলার পথে যেমন গবাদি পশুর দেখা মেলে, গবাদি পশুর পালের দেখা মেলে, তেমনি কোথাও কোথাও এরকম হতভাগ্য গবাদি পশুর দেখা মেলে যে হয়তো কোনো কারণে এখানেই মারা গিয়েছে, দেহ এখন কঙ্কাল হয়ে গেছে, এবং তার শরীরের বিভিন্ন অংশ যেমন হচ্ছে দাঁতের চোয়াল, ওদিক থেকে শিং, ওদিক থেকে মাথা এখানে ওখানে পড়ে রয়েছে। এই মাথার সাথে এখনও চামড়া রয়েছে, এটা পুরোপুরি এখনও চামড়া শুকিয়ে যায়নি, মানে পুরোপুরি কঙ্কাল হতে এখনও বাকি আছে। সব চামড়া এখনও শুকায়নি, কিছু চামড়া এখনও আর কি একদম টাটকাই রয়েছে। তৃণভূমির পথ ধরে অনেক পাহাড় উপত্যকা পেরিয়ে এসে পৌঁছালাম একটা গুহার সামনে। এই গুহাটার কথা যদিও আমি জানতাম না, বা আমার ট্যুর আইটেনারিতে গুহাটা ছিল না, বাট ওরা এই গুহাটা আমাকে দেখাতে নিয়ে এসছে। তো বলা হয়, মানে ওরা বলছে ওদের ভাষায়, যে বহু বছর আগে এই গুহাতে একটা সাপ বাস করতো। গুহাটা খুব পবিত্র গুহা, এবং এই পাথরের যে গুহা তার ভেতর দিয়ে মানে একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরোনো যায়, এবং এই গুহার পাথরে যদি শরীরকে ঘর্ষণ করা যায় তাহলে নাকি সেটা স্বাস্থ্যের জন্য ভালো, মানে ওদের ভাষা আমি এটুকু বুঝলাম। বাট আমার আইটেনারিতে কিন্তু এই গুহাটা নেই, বা আমি কিন্তু কোথায় গুহাটার উল্লেখ দেখিনি। এরা লোকাল লোক আরও বেশি জানবে। মানে এই ভ্যালিটা এত সুন্দর, ভিন্ন সাইজের সব পাহাড়, মাঝে মধ্যে পাখি ডাকছে, দূর দূর পর্যন্ত কেউ কোথাও নেই, কোথাও কোথাও পড়ে রয়েছে শুকনো ডালপালা, কোথাও কোথাও কোনো হয়তো মৃত প্রাণীর কঙ্কালের ওই খুলি এসব পড়ে রয়েছে। অদ্ভুত জায়গা। গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছালাম এই বিশাল তৃণভূমির কোনো একটা অংশে, যাযাবর বা নোম্যাডিক ফ্যামিলির গির হাউসের কাছে। আমাদের আজকের রাত্রিবাস এখানেই হবে। এখানেও একই অবস্থা, ইলেকট্রিক থেকে ইন্টারনেট কোনো কিছুই নেই। তবে মঙ্গোলিয়াতে পিওর নোম্যাডিক ফ্যামিলি বা যাযাবরের পরিবারের সঙ্গে রাত্রিযাপনের কথা যদি বলতেই হয়, তাহলে এর কোনো বিকল্প নেই। মঙ্গোলিয়ায় বেড়াতে এসে এই যে নোম্যাডিক ফ্যামিলি, তাদের যে গির হাউস, সেখানে এক দু রাত্রি না থাকলে না এখানে মঙ্গোলিয়ার ফিলিংসটা হবে না। দুটো বাইকও রয়েছে, ওই ঘোড়া গরু ওদেরকে আর কি তাড়া করে বা খুঁজে আনার জন্য এরকম বাইক এরা সব ব্যবহার করে। শয়ে শয়ে গবাদি পশু তৃণভূমির এদিকে ওদিকে চড়ে বেড়াচ্ছে। সন্ধ্যার আগ দিয়ে যাযাবরদের দুই একজন মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ে এদের অবস্থান দেখতে বা এদের ফিরিয়ে আনতে। যেখানে মোটর বাইক নেই সেখানে ঘোড়ায় চড়ে এই পেট্রোলিং করা হয়। এই বাইকগুলো নিয়ে এরা সব পেট্রোলিং করে। এইদিকে রয়েছে ছাগল আর হচ্ছে ভেড়ার পাল, ওইদিকে সব রয়েছে ঘোড়া। ওই পাহাড়ে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ কিন্তু একটা অনুভূতি এখানে এসে।
মানে এগুলো হচ্ছে অ্যাডিশনাল পাওনা। গাড়ি স্টার্ট বন্ধ করে দিল, এই জায়গাটা ঢালু আছে তো গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে। এখানে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে একটা উপহার দিয়ে আর কি ধন্যবাদ জানালাম, যে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জায়গায় রাত্রিবাসের সুযোগ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে এদের কালচারে পরিবারের যে প্রধান রয়েছে তাকে আর কি একটা গ্রিটিং দেওয়া। এটা আমাদের ওখানেও রয়েছে। আমরা যখন কোনো বাড়িতে যাই, সেখানে যখন সিনিয়র সিটিজেন যিনি থাকেন, হয়তো মিষ্টির প্যাকেট নিয়ে গেলাম, তার হাতেই প্রথম দিলাম যে কেমন আছেন। তো এখানেও ব্যাপারটা তাই, মানে কালচারের জায়গাটা সবসময় এক এবং অদ্বিতীয়। থ্যাংক ইউ আমার পেন, থ্যাংক ইউ। দৈনন্দিন জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তার প্রায় সব কিছুই রয়েছে এই নোম্যাডিকদের গির হাউসের ভেতরে। এটা যদিও কোনো কমার্শিয়াল গির হাউস নয়, অর্থাৎ এটা ট্যুরিস্টদের জন্য নয়, যাদের সঙ্গে এসেছি হয়তো তাদেরই কোনো আত্মীয় স্বজন হবে। এইদিকে রয়েছে ছোট্ট একটা ফ্রিজ, এইদিকে রয়েছে বিছানা, ওইদিকে রয়েছে আলমারি, টুকটাক ওদের জিনিসপত্র, এইদিকে সব বাসনপত্র রাখা রয়েছে। তবে এর ভেতরে না অদ্ভুত একটা গন্ধ আছে। এটাকে সহ্য করতে পারে ঠিক আছে, যদি কেউ সহ্য করতে না পারে তাহলে সে এখানে থাকতে পারবে না। এখানে কিন্তু কোনো টয়লেট নেই, তো টয়লেট করতে হলে কিন্তু মাঠের মাঝখানেই করতে হবে। ওখানে ও একটু ঘেরা মতো রয়েছে, এইরকম হচ্ছে টয়লেট, এরকম টিন দিয়ে ঘেরা থাকে, কখনো কখনো একটা কাপড় দিয়ে ঘেরা থাকে, আর দুটো কাঠের তক্তা রয়েছে। এখানেই কাজকর্ম সারতে হবে, সঙ্গে জল নিয়ে আসতে হবে। নারী কিংবা পুরুষ সবার জন্য হচ্ছে একই ব্যবস্থা। মাদুর পাতা রয়েছে, কার্পেট পাতা রয়েছে, এখানেই শোয়ার ব্যবস্থা। আর আরেকটা ছোট খাট মতো রয়েছে, ওই ডরমেটারিতে যেরকম থাকে ডরমেটারি খাট, সেখানেও শোয়া যাবে। আপাতত আমি ব্যাগপত্র এখানেই রেখেছি, আর সেই সাথে গরম জল, যেটা আমাদের খুব দরকার মানে রান্নাবান্না করার জন্য। তো এখন তো আর এইসব জ্বালিয়ে আগুন জ্বালিয়ে রান্না করার সময় এখন আর নেই, তার জন্য এখানে গ্যাসও রয়েছে। তো গ্যাস আর সেই সঙ্গে একটা গ্যাস স্টোভ। তো এখানে গরম জল করলাম, আর সেই সাথে বানিলাম হচ্ছে আমার গরম গরম চা। আমি বুদ্ধি করে চাল ডাল সব নিয়ে এসেছি, কারণ আমি জানতাম যে আমাকে এখানে রান্না করে খেতে হবে। এদের যে খাবার দাবার সেটাও খাওয়া যায়, আমি তো খাচ্ছি এখানকার খাবার দাবার, কিন্তু আমি বললাম না মানে মন ভরছে না। আর খাবার দাবারের মধ্যে কেন অদ্ভুত স্মেল আছে, সেটা প্রত্যেক দেশের খাবার দাবারই আছে। এরা যখন ইন্ডিয়ায় গিয়ে আমাদের খাবার দাবার খাবে তখন বলবে ইন্ডিয়ার খাবারের মধ্যেও কেমন একটা অদ্ভুত স্মেল আছে। এরাও এরকম একটা আলো দিয়ে গেল ইমার্জেন্সি লাইটের মতো, যেটা মোটামুটি ঘরের অনেকটাই লাইট এনে দিয়েছে, আমার কাজ করতে আর কি সুবিধা হবে। বাড়ি থেকে হয়তো আমি এখন রয়েছি প্রায় 8,000 কিলোমিটার দূরে। তো 8,000 কিলোমিটার দূরে এইরকম একটা পরিবেশে যেখানে কোনো নেটওয়ার্ক নেই, বাড়ির লোক হয়তো চিন্তা করছে যে সকালবেলা কথা হয়েছিল আর কথা হয়নি, বাঁচলো না মরলো কেউ জানেই না, কেউ খোঁজই পাবে না, নেটওয়ার্কই তো নেই এখানে। তো সেই জায়গায় এসে যদি বাড়ির মতো খাবার দাবার বানিয়ে নিতে পারি, নিজের মাতৃভাষায় ধরে কথা বলতে পারি, তাহলে এর থেকে হয়তো ভালো কিছু হয় না। ডাল ভাত হোক, ফিশ কিংবা মিট, ট্রাভেল উইথ কৌশিক সব জায়গাতেই ফিট। টাইম হচ্ছে রাত 9:15। উলানবাটারে যখন ছিলাম তখন মোটামুটি 9টার মধ্যেই সন্ধে নেমে গেছিলো, কিন্তু এখানে রাত 11টার পরেও কিন্তু প্রচুর আলো রয়েছে, মনে হচ্ছে বিকালবেলায়। আরও একটা জিনিস দেখবেন, বলেছিলাম কত এখানে গবাদি পশু থাকে, তারা সবাই এখন ফিরে এসছে। কত ছাগল সব দাঁড়িয়ে আছে এখানে। বিকেল এত সুন্দর, গোধূলি লগ্ন এখন, এটা এত সুন্দর, তাহলে রাত কত সুন্দর হবে যখন পুরো আকাশে নক্ষত্রের দেখা মিলবে। আর পূর্ণিমার যদি রাত হতো তাহলে তো কোনো কথাই নেই, ছাপিয়ে যেত পূর্ণিমার আলো এই উপত্যকায়। আমাদের ওখানে অনেকেই বলবে ধুর সেদ্ধ ভাত কে খায়, বাট আমার সাথে মিনা রয়েছে, মিনা আজকে ট্রাই করছে সেদ্ধ ভাত। ইন আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দ্য ডিশেস কল্ড আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, ডাল সিদ্ধ ভাত। দেখুন মঙ্গোলিয়ার মানুষও সিদ্ধ ভাত পছন্দ করছে। ও মুড়ি চানাচুরও খেয়েছে, বলেছে দারুণ টেস্টি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর টাইম হচ্ছে এখন রাত 10টা 4। রাত 10টা 4, তাতেও আকাশে আলো রয়েছে। রাত হয়ে যাওয়ার পর এখানকার এনভায়রনমেন্ট কিছুটা এরকম লাগে। যেসব পশু টশু এখনও ফেরেনি তাদেরকে ফেরাতে এবার এরা গাড়ি নিয়ে বাইক নিয়ে যাচ্ছে, ফিরিয়ে তো আনবেই সবাইকে। কোথায় চলে যায় ঘুরতে ঘুরতে, ঠিক এরা খুঁজে নিয়ে আসে, এরা জানে যে ওদের পরিধি কত দূর, কোথায় যেতে পারে। বাই। আকাশে একটা একটা করে নক্ষত্র এখন ধরা দিচ্ছে, কি পরিষ্কার আকাশ। আইরাগ, এখন এরা খাবে হচ্ছে আইরাগ। এদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন এরা খাবে হচ্ছে আইরাগ। এই বাচ্চাটাকে আমি জিজ্ঞেস করছি যে কোন ক্লাসে পড়ে, তো বলছে আমি ক্লাস 4-এ পড়ি, 4 স্ট্যান্ডার্ড। তো এখান থেকে ওর স্কুল হচ্ছে 35 কিলোমিটার দূরে। তাই আনলাম 35 কিলোমিটার ডেলি যাতায়াত করে, বলে না ওদের যেমন এখানে টেন্ট রয়েছে মানে গির হাউস রয়েছে, এদের সবারই কিন্তু ওই যে দেখালাম না সুম, তো সুমে কিন্তু এদের বাড়ি রয়েছে, ওখানেও বাড়ি রয়েছে। তো ওখানেই থাকে, ওখান থেকে স্কুলে যাতায়াত করে, ওখান থেকে স্কুল হয়তো 2 কিলোমিটার হবে। তো এই জন্য কিন্তু এদের সংসার হচ্ছে দুটো, একটা হচ্ছে ওদের উপজেলাতে, একটা হচ্ছে এই
তৃণভূমিতে। আর মঙ্গোলিয়ানদের একটা সিস্টেম আছে, আমি বলেছিলাম যে যেখানে গুগল ম্যাপ কাজ করে না, ওরা কিন্তু এই তারা দেখে, নক্ষত্র দেখে ওদের রোড নির্ধারণ করে যে কোন রোড দিয়ে আমরা যাব। এখানে তো আশেপাশে কোনো পাকা রাস্তা নেই, এখানে কোনো পাকা রাস্তা নেই, কোনো ইলেকট্রিক নেই, কোনো ফোনের নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কোনো পথ নির্দেশ নেই। পুরোটাই হচ্ছে একদম সবুজ তৃণভূমি। তার মধ্যে দিয়ে যে গাড়ি গিয়েছে, গাড়ির চাকার যে দাগ সেই দেখে দেখে আর কি যায়। আর যখন সেটা রাত্রেবেলা তার ওসব হয়ে যায় না, তখন হচ্ছে তারা, আকাশের তারা দেখে সমস্ত দিক নির্ণয় করে ওরা যে কোন দিকে যাব। দরজার দিকে মাথা করা যাবে না, দরজার দিকে পা করে শুতে হবে, আর মাথা করতে হবে হচ্ছে ঘরের দিকে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। দেখুন কত সুন্দর চাদর ঢাকা দিয়ে দিচ্ছে। এবার কম্বল, নো নো, এর উপরে কম্বল চাপিয়ে দিল। বাপরে ভারী কম্বল, কাঁথা কম্বল চাপিয়ে এবার অম্বল ভুলে ভম্বল সেজে ঘুমিয়ে পড়ো। সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ। মঙ্গোলিয়া সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে নিয়ে যাব সেই বিখ্যাত গোবি মরুভূমিতে, যেখানে প্রথম ডাইনোসরের কঙ্কাল পাওয়া গিয়েছিল। ডাইনোসররা যে 16 কোটি বছর ধরে এই পৃথিবীর বুকে রাজত্ব করেছিল, তার একটা বিরাট অংশ জুড়ে ছিল এই গোবি মরুভূমি।